বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শোক প্রকাশ এবং তার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়ের একটি সুদীর্ঘ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, এটি নিয়ে আলোচনা করব। যারা আমার দর্শক তারা অনেকে অভিযোগ করেন যে ঘটনা ঘটে যায় তার অনেক পরে আপনি কেন এগুলো নিয়ে আলাপ আলোচনা করেন, পুরনো খবর আমাদের কি জানার দরকার রয়েছে। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যারা এই ধরনের প্রশ্ন করেন, আমি সাধারণত কোনো তরতাজা টাটকা খবর নিয়ে সংবাদ পরিবেশন করি না। আমি যে কাজটি করার চেষ্টা করি, যেকোনো একটা ঘটনা বা যেকোনো একটা খবর, সেটার সামনে পেছনে ভেতরে যে সকল তাৎপর্য রয়েছে, দ্য হিডেন জ্যামস, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যখন একটি ঘটনা ঘটে, আমাকে অপেক্ষা করতে হয় যে সেটি নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া হয়, ১ দিন ২ দিন ৩ দিন, কখনো কখনো আমি এরকম রিপোর্ট করি যে ১ মাস পরে অনেক রিপোর্ট করে থাকি। তো বেগম জিয়ার সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, এটি অম্ল মধুর। তাদের দুজনের মধ্যে আমি কাছাকাছি যখন দেখেছি, অনেক সুন্দরতম মুহূর্ত আমি তাদেরকে দেখেছি। আবার একে অপরের প্রতি ঈর্ষা এবং ক্রোধ, ক্ষোভ, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। শেখ হাসিনা সবার কাছে মুখরা রমণী হিসেবে পরিচিত। তিনি যা ভাবেন, যা করতে চান, সেগুলো ফটাফট বলে ফেলেন। অনেক অপ্রিয় কথা তার মুখ দিয়ে বের হয়ে যায়। ফলে বেগম জিয়া সম্পর্কে তার যে চিন্তা চেতনা, তার যে ধ্যান ধারণা, এ সবই আপনি তার মুখের ভাষা দ্বারাই বুঝতে পারবেন। ওর বাইরে বেগম জিয়া সম্পর্কে তার কোনো রকম আর একটা নেতিবাচক কথা নেই। কিন্তু শেখ হাসিনা সম্পর্কে বেগম জিয়ার যে চিন্তা চেতনা কেমন ছিল, এটি আপনি তার মুখের জবান দ্বারা বুঝতে পারবেন না। এর কারণ হলো তিনি কথা কম বলতেন। তার সন্তান তারেক রহমান সাহেবও তুলনামূলকভাবে কথা কম বলেন। যেমন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনিও অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলেন, কোনো ডিপ্লোম্যাটিক রিজন রাখেন না। তো সেই তুলনায় জনাব তারেক রহমান সাহেবও কিন্তু তার মায়ের মতো অতটা স্বল্পভাষী নন, কিন্তু আবার শেখ হাসিনা বা যাকে বলা হয় সজীব ওয়াজেদ জয়ের মতো ঠিক অতটা স্ট্রেট ফরওয়ার্ড নন। ফলে কি হলো, আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনার সম্পর্কে বিএনপির মনোভাব কি, খালেদা জিয়ার মনোভাব কি, সেটি যাকে বলা হয় আপনাকে বুঝে নিতে হবে তাদের অ্যাকশনের মাধ্যমে। দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে শেখ হাসিনা কটাক্ষ করতেন এবং বিভিন্ন অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলতেন। আর শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার ফাঁসি চাই, রেন্টু নামক এক ভদ্রলোককে দিয়ে একটা বই প্রকাশ করা হয়েছিল বিএনপির জামানাতে। সেখানে বিএনপির শাসনকালে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে যে কুরুচিপূর্ণ, যে অনৈতিক, অশ্রাব্য যে সকল মানে লিখিত যাকে বলা হয় দলিল, মানে আপনি যেকোনো একটা মন্দ জিনিস যখন লিখিত আকারে প্রকাশ করবেন, এটা একেবারে রীতিমতো স্ল্যান্ডারের পর্যায়ে চলে যায়, ডিফার্মেশনের সর্বোচ্চ স্তর, অসম্মানের সর্বোচ্চ স্তর। আপনি যদি একজন মানুষকে ১০০০ বার গালাগাল করেন, আর একবার যদি এটা কাগজে লিখে ফেলেন কোনো একটা পত্রিকাতে বা কোনো একটা বইতে, তাহলে ওই একবারের লেখাটা ১০০০ বার গালাগালির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। সেটিকে বলা হয় স্ল্যান্ডার। তো শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে বিএনপির জমানাতে এই যে একটা মতিউর রহমান রেন্টুর লেখা বই আমার ফাঁসি চাই, এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির চিন্তা চেতনা কেমন। এরপরে দেখবেন যে বেগম জিয়ার সঙ্গে শেখ হাসিনার একটা টেলিফোন সংলাপ ভাইরাল হয়ে পড়েছিল এবং সেই ভাইরালের সময়টাতে বেগম জিয়া যে কথা বলতে পারেন, রাগ হতে পারেন, সেটি আপনারা দেখেছেন।
যেভাবে শেখ হাসিনাকে নাস্তা নাবুদ করে ফেলছিলেন তিনি, তার সেই বক্তব্যের সময়টাতে একটা বৈঠক হওয়ার কথা ছিল। তো সেখানে শেখ হাসিনার মতো একজন মুখরা রমণী, তিনি একেবারে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন বেগম জিয়ার বাগ্মিতার কারণে। আর আমার নিজের অভিজ্ঞতা হলো যে একটা সময় বেগম জিয়া বলছিলেন যে তিনি টেলিভিশন দেখেন না। আমি শুনেছি তার ঘনিষ্ঠজনের কাছে। এর কারণ হলো আমার ব্যাপারে যখন উনি মানে একজনের সাথে জিজ্ঞাসা করেছিলেন, তখন উনি বলছিলেন যে আমি রনির লেখাগুলো পড়ি। তো উত্তরে সেই লোক বলছিলেন যে রনি তো যা লিখে তার চেয়ে বেশি টেলিভিশনের টক শো সে করে। তো বলে যে আমি আসলে কোনো টক শো দেখি না, টেলিভিশন দেখি না, বাংলা কোনো চ্যানেল দেখি না। এর কারণ হলো চ্যানেল খুললে যদি শেখ হাসিনার ছবি আসে, দেখা যায়, এটা আমার জন্য খুব বিরক্তকর। এই জন্য আমি কোনো বাংলা চ্যানেলই দেখি না। একেবারে সত্য কথা এটা। তো বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনার সম্পর্কে বিএনপির এবং বিএনপি নেত্রীর ঘৃণাটা কোন পর্যায়ে ছিল। তো সেই অর্থে কোকোর মৃত্যুর পরে শেখ হাসিনার আগমন এটা কোনো অভিনয় নয়। এটা যে অভিনয় নয়, এর কারণ হলো যে সম্পর্কটা এতটা তিক্ত, সেই তিক্ত জায়গার মধ্যে খুব বিবেকের একেবারে যাকে বলা হয় সর্বোচ্চ নড়াচড়া না হলে কোনো মানুষ এখানে সাধারণত আসে না। এখানে অভিনয় হয় না। দ্বিতীয়ত আবার এই যে বেগম জিয়া যখন জেলে ছিলেন, তাকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য, তাকে নিয়ে নানা রকম অশ্লীল অশ্রাব্য কথা শেখ হাসিনা বলেছেন। এবং তিনি তার সেই কারাগারে ঢোকার পর থেকে তাকে নিয়ে রাজনীতি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি তাকে বিদেশে যেতে দেননি। তারপরে তার মুক্তি নিয়ে নানা তালবাহানা করেছেন এবং তার একটা সাধারণ মামলাকে জটিল করে যেভাবে তাকে এতিমের টাকা চোর বলে গালাগাল করেছেন, এটি শেখ হাসিনার একটা এক্সট্রিম মনোভাব খালেদা জিয়ার প্রতি। তো সেই খালেদা জিয়ার মৃত্যুর পর যে শোক জানানো, এটা মাছের মায়ের কান্নার মতো নয়। এখানে ভিতর থেকে একটা আবেগ কাজ করেছে। এটা ঠিক এই স্তরে আপনি যদি দার্শনিক চিন্তা না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। যেমন ধরুন, আপনি একজন মানুষকে খুব নির্যাতন করলেন, একজন মানুষের প্রতি খুব অবিচার করলেন, এবং যখন আপনি অবিচার করলেন, অনাচার করলেন, তখন আপনার বোধ ছিল না, কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ার পরে আপনি তখন অনুধাবন করলেন যে বিপদে পড়লে কেমন লাগে, এবং ঠিক সেই সময় আপনার যে একটা উপলব্ধি, সেই উপলব্ধি থেকে আপনি যখন সরি বলবেন, শোক প্রকাশ করবেন, সহানুভূতি জানাবেন, ওটা হৃদয় থেকে আসে। কাজেই শেখ হাসিনা যে খালেদা জিয়াকে শোক জানিয়েছেন, এটা তিনি হৃদয় থেকে অনুভব করেছেন। এখানে অনেকে যারা বলেছেন যে শেখ হাসিনার আগে মাপ চাওয়া উচিত, তারপরে তার শোক জানানো উচিত, আমি বিনয়ের সাথে বলবো যে এই বক্তব্যটি ঠিক নয়। কারণ হলো তিনি যে শোক জানিয়েছেন, এটাই মূলত পার্ডন মি, আমাকে ক্ষমা করুন, আপনার মৃত্যুতে আমি অনুতপ্ত, দুঃখিত, লজ্জিত। এটাই যথেষ্ট। এটা ভদ্রলোকের ভাষা, এরপর আর হয় না। জিনিসটা কেমন, আমার নিজের একটা উদাহরণ দেই। আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন ঠিক কিছু মানুষকে আমি খুব ব্যক্তিগতভাবে আক্রমণ করতাম। সেটা সৈয়দ আবুল হোসেন প্রয়াত, তার মন্ত্রী হয়নি একটা গল্প ফাঁদলাম যে তিনি দৌড় দিয়ে মন্ত্রী হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাহেব, সাহারা খাতুন, শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী শাহজাহান খান থেকে শুরু করে আওয়ামী লীগের যত বিখ্যাত বিখ্যাত লোক ছিল, মানে আমি টকশোতে গিয়ে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছি, বড় বড় নেতা, সেটা বাহাউদ্দিন নাসিম সাহেব, মাহবুল আলম হানিফ সাহেব, সৈয়দ আশরাফ সাহেব থেকে শুরু করে এমনকি ওবায়দুল কাদের সাহেব, এই কথাগুলো বলেছি। মানে আমার যে বেয়াদবি, আমার যে ঔদ্ধত্য, আমার যে সীমা অতিক্রম, এটা দ্বারা আওয়ামী লীগের লোকজন এতটা অতিষ্ঠ ছিল যেটা আমি বুঝতেই পারিনি। আর মানুষ যখন এই ধরনের কর্মকাণ্ড করে, তার সেই সীমা লঙ্ঘন বাড়তেই থাকে। একটা সময় আমার সঙ্গে সালমান এফ রহমান সাহেবের সঙ্গে
এরকম একটা বিরোধ শুরু হয়ে গেল, যেখানে উনারও কোনো স্বার্থ ছিল না, আমারও কোনো স্বার্থ ছিল না। আমি তার কর্মকাণ্ডর সমালোচনা করতাম। সে তার শেয়ার মার্কেট নিয়ে, তার ব্যবসায়িক ফন্দি-ফিকির ইত্যাদি নিয়ে। কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত ছিল। কিন্তু আমার ওই বোধটা তখনও কাজ করেনি। আমি তাকে খুব নিষ্ঠুর, নির্মম ভাষায় সমালোচনা করে যাচ্ছিলাম। এবং করতে আমি যখন মজা পেয়ে গেলাম, আমি তখন ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা শুরু করলাম এবং একটা সময় তার পারিবারিক যে বিষয় এবং তার যে দুর্বলতম জায়গা, তার কন্যাকে উল্লেখ করে, তার স্ত্রীকে উল্লেখ করে আমি একটা লেখা লিখলাম। একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম, কিন্তু ওটা খুব মজার ছিল। "হে শ্বেত শুভ্র বেশধারী, দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে?" তো এটা আবার সকল পত্র-পত্রিকা একেবারে লিড নিউজ হিসেবে এটা প্রকাশ করল। যার ফলে কি হলো, আ জনাব সালমান এফ রহমানের মানে এটা তার জীবন বেঁচে থাকা, মরে যাওয়া একটা সওয়াল কা জবাব হলো যে তিনি বেঁচে থাকবেন অথবা আমি বেঁচে থাকব। তিনি ঘুরে বেড়াবেন, তিনি আওয়ামী লীগে থাকবেন, নচেত আমি থাকব। এরকম একটা জায়গাতে তিনি চলে গেলেন এবং এটা আমি বুঝতে পারলাম না। কিন্তু আমি যখন জেলে গেলাম, জেলে যাওয়ার পরে একান্তে আমি অনুধাবন করলাম যে আমার কাজগুলো অন্যায় হয়েছে। ফলে জেলখানা থেকে যে আমি বই লিখলাম, এমপির কারাদহন, সেখানে আমি এই ১ম স্বীকার করলাম যে আমি ভুল করেছি এবং আমার সেই বই আমি জনাব সালমান এফ রহমান সাহেবের নামে উৎসর্গ করেছি। ২০১৪ সনের পর থেকে আমি সালমান এফ রহমান সাহেবকে সমালোচনা এখনো করি, কিন্তু ওইভাবে ব্যক্তিগতভাবে অসম্মান করে আর কক্ষনো করিনি। তো এটা হলো বোধ। এখন তারকে হাত ধরে আমার বলতে হবে না সরি। এই যে আমি যে বুঝতে পারছি বা কথাবার্তা বলছি, এটাই সাবমিশন। তো শেখ হাসিনার এই যে শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, এটাই সৌজন্যতা এবং খালেদা জিয়ার প্রতি যে অন্যায় করা হয়েছে, এটাই অ্যাক্রিডেশন। সেকেন্ডলি, জনাব সজীব ওয়াজেদ জয়, আমি তার যে বাংলাতে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, এখানে বেগম জিয়ার মৃত্যু, বিএনপি আওয়ামী লীগের সম্পর্ক, বর্তমান সরকারের শাসন প্রণালী এবং আগামীতে যে গণতন্ত্রের পথে বাধা এবং বিঘ্ন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অতি সংক্ষেপে বাংলায় চমৎকার একটি তিনি স্ট্যাটাস দিয়েছেন, আবার সঙ্গে সঙ্গে সেটার ইংরেজি করে দিয়েছেন নিচে। এটা জনাব সজীব ওয়াজেদ জয়ের একটা নতুন, যাকে বলা হয়, পরিবর্তন। তিনি যখন তার মা ক্ষমতায় ছিলেন, আমরা সবাই চেয়েছিলাম, আমি যতদিন আওয়ামী লীগে ছিলাম প্রাণান্তে আমি চেষ্টা করেছিলাম যে জয় রাজনীতিতে আসুন, কিন্তু জয়ের মধ্যে আসলে সেই আগ্রহটা ছিল না। এমনকি তার আম্মা শেখ হাসিনা, তিনিও চাইতেন না যে জয় আসুক। আমরা যারা একটু গিয়ে তাকে বলতাম, তিনি বলতেন যে, "রেহানার ছেলেকে দেখো না, ববিকে দেখো না, তাকে নিয়ে করো রাজনীতি, জয়কে আনতে হবে কেন?" তিনি কেন যেন জয় রাজনীতিতে আসুন এটা চাইতেন না। আবার মাঝে মধ্যে তিনি চাইতেন যে জয় আসুক। এভাবে আসলে আমি ২০১৪ সনে আমি প্রাণান্ত চেষ্টা করেছিলাম জয়কে রাজনীতিতে আনার জন্য। আমাদের যে প্রায় ৪০ জনের মতো একটা তরুণদের টিম ছিল, তাদেরকে একত্র করে জয়ের মাধ্যমে একটা নতুন ডাইমেনশন করার জন্য। কিন্তু সেটা হয়নি। কিন্তু পরবর্তীতে যখন ২০১৬, ১৭, ১৮ দিকে জয় আগ্রহ প্রকাশ করলেন বা তার মা আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু তখন মানে তাকে গাইড করার জন্য, পলিটিক্যালি তাকে মোটিভেট করার জন্য, তার সঙ্গে দেওয়ার জন্য ওই যে 9th পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টে যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটা আর পরবর্তীতে ছিল না। এদের মধ্যে অনেকে ২০১৪ পরে দুর্নীতিবাজ হয়ে গেছেন, অনেকে স্বার্থপর হয়ে গেছে। রাজনীতি আসলে তাদের কোনো মটো ছিল না, যেটা 9th পার্লামেন্টে ছিল। ফলে কি হলো, জয়ের কিন্তু গ্রুমিংটা হয়নি। তার, যাকে বলা হয়, তাকে সম্মান প্রদর্শন করা হয়েছে, তাকে ক্ষমতাবান করা হয়েছে, প্রভাব দেওয়া হয়েছে, কিন্তু পলিটিক্যালি যেটা তারেক রহমান সাহেব হাওয়া ভবনে কিন্তু যতই বদনাম বলেন না কেন, হাওয়া ভবন কিন্তু রাজনীতি করেছে। হাওয়া ভবনের ৩ টি অংশ। সরকারের উপরে একটা প্রভাব বিস্তার করেছে, ব্যবসা-বাণিজ্য করেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়া ভবন সত্যিকার অর্থে বিএনপি রাজনীতি করেছে। ফলে ওই রাজনীতির যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের কারণেই তারেক জিয়া আজকের এই অবস্থানে আছেন, যেটা জয়ের জন্য সেই সুযোগটা ছিল, সেটা করা হয়নি। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পতনের পরে জয় একেবারে ভেঙে, এখানে ভারতের হিট লিস্টে জামাত। আমাদের দেশে হিট লিস্ট শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়।
কাউকে টার্গেট করা, কাউকে ধ্বংস করা, কাউকে মেরে ফেলা। সাধারণত এ সকল বিষয় বোঝানোর জন্য সংবাদপত্রগুলো সাধারণত হিট লিস্ট শব্দটি ব্যবহার করে। কার্যত হিট লিস্ট শব্দটি মূলত কাউকে গুরুত্ব সহকারে বিবেচনা করা, কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং কাউকে একেবারে জোরাজুরি করে তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার নামও অনেক ক্ষেত্রে হিট লিস্ট হয়ে যায়। তো সেই অর্থে দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান জামাতের সম্পর্কের যে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে, এটি বোঝানোর জন্য আমি মূলত এই হিট লিস্ট শব্দটি ব্যবহার করেছি। আজ থেকে বহু বছর আগে আমার যতটা মনে পড়ে, যখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল, ঠিক ওই সময়টাতে আমি একটা পত্রিকা বের করতাম, অনলাইন পত্রিকা, যেটির নাম ছিল dnews.com, মানে differentnews.com। 2011-12 সনে যারা পাঠক ছিলেন তারা জানতেন যে এটি ওই সময়টাতে খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম ছিল এবং অ্যালেক্সাতে র্যাঙ্কিংয়ে এটি প্রথম 5টি শীর্ষ সংবাদপত্রের মধ্যে আমার এই পত্রিকাটি ছিল। তো সেই পত্রিকাতে প্রায় প্রতিদিনই এই চমকপ্রদ নিউজগুলো আমি দিতাম। তখন একবার একটা নিউজ করেছিলাম যে জামাতের নেতাদের যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য জামাত সারা দুনিয়াতে লবিস্ট নিয়োগ করেছে এবং ভারতেও তাদের লবিস্ট নিয়োগ করা হয়েছে। তো এটা যখন ছাপা হলো, একেবারে হই হই রই রই কাণ্ড চারিদিকে। কেউ বিপক্ষে বললেন, কেউ পক্ষে বললেন। যারা পক্ষে বললেন তাদের বক্তব্য ছিল যে জামাতের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হতে পারে, জামাতের পক্ষে সবকিছু সম্ভব। আবার অন্যদিকে যারা বিপক্ষে তারা সেই চিরাচরিত ভাষায় গালাগাল, এবং অবাকের ব্যাপার হলো যে জামাতের লোকজন এখন যত চমৎকার ভাষায় গালাগাল করতে পারে, অশ্লীল অশ্রাব্যতায় তারা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে, ঠিক এতটা দক্ষতা তখনও হয়নি 2011-12 সনে, কিন্তু তারপরেও তারা ওই সময় গালাগাল দিত। আমার একটা ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল, পার্লামেন্টে জামাত বিরোধী একটা বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যটার কমেন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওই সময়টিতে জামাতরা কিভাবে গালাগাল করত। একদিকে তাদের বা আমি যে সময়টাতে ফাঁসি তখনও হয়নি, জামাতের বিচার প্রক্রিয়া শুরু হয়নি, পার্লামেন্টে আমার প্রথম বক্তব্যর মধ্যেই 2009 বা 10 সনের প্রথম দিকে আমি ভাষণটা দিয়েছিলাম। কিন্তু আজকের জামাতের যে গালাগাল বা যা কিছু, ওটা 2009-10 সনে কেমন ছিল তখন ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম যে জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য লবিস্ট নিয়োগ করেছে। তো এই ঘটনা পরবর্তীতে যখন 2015 বা 16 সনে জামাতের সঙ্গে ভারতের কী সম্পর্ক, কোন পর্যায়ের সম্পর্ক, সেটা চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল। আমি শুধু এতটুকুই বললাম। জামাত এই যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচার প্রক্রিয়াতে ভারতের সহযোগিতার জন্য তাদের বড় বড় নেতাদেরকে এই যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত করার জন্য করেনি এহেন চেষ্টা নেই, কিন্তু জিনিসগুলো কাঁচা হাতে তখন হ্যান্ডেল হয়েছে। আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে বা ভারতে যে সমস্ত কর্তাদের সাথে জামাতের যে সকল স্তরের নেতারা দেখা সাক্ষাৎ করেছে, সেখানে পারস্পরিক যে হ্যান্ডেলিংটা ভালো মতো হয়নি। আমি এরকম একটা দুটো ঘটনা জানি যেখানে ভালো মতো হ্যান্ডেলিং হলে পরিস্থিতি ভিন্নতর হতে পারত। এনিওয়ে, তো এখন যেটা বললাম যে জামাতের রাজনীতির বাংলাদেশে প্রথম থেকেই মূলধন হলো ভারত বিরোধিতা। তো সেই ভারত বিরোধিতা করে তারা রাজনীতি করে আসছে। কিন্তু আমাদের দেশের রাজনীতির দুটো প্রকৃতি রয়েছে। আপনি যদি রাজপথে লড়াই করতে চান, সংগ্রাম করতে চান, আন্দোলন করতে চান, তাহলে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভারত বিরোধী বক্তব্য
একেবারে মুড়ি মুরকির মতো আপনি খাওয়াতে পারবেন লোকজনকে। তারপর আমেরিকার বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে, সাম্রাজ্যবাদী বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি মাঠ গরম করতে পারবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় যাবেন বা আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চান, যে কোনো মূল্যে আপনাকে ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। 50-এর দশক থেকে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লিগ অফ নেশন বন্ধ হয়ে আবার জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো, তখন থেকেই পাকিস্তানের জন্য এবং পূর্ববঙ্গের জন্য আমেরিকা অপরিহার্য হয়ে পড়ল। একই সঙ্গে ভারতের সঙ্গে বিরোধিতা অপরিহার্য হয়ে পড়ল বটে, কিন্তু 1971 সনের মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর মৃত্যু, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারার ব্যর্থতা। 1996 থেকে 2001 সনে শেখ হাসিনার ট্রিমেন্ডাস কর্মকাণ্ড, ভালো, অসাধারণ ভালো কর্মকাণ্ডের পরেও তিনি ভারতের অসহযোগিতায় ক্ষমতায় আসতে পারেননি, এটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। তারপর সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বাংলাদেশের কাছে, এটা বাংলাদেশ দিতে পারেনি বা শেখ হাসিনা দিতে পারেনি, এজন্য তাকে চলে যেতে হয়েছে বা চলে যেতে হবে। এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার ক্ষমতা দরকার নেই, কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসতেও পারবো না, থাকতেও পারবো না, যেতেও পারবো না, যা হয় হবে। তো এখন এই যে গত 10 মাসের যে বাস্তবতা, তার আগে আরও 7 মাসের বাস্তবতা, অর্থাৎ আগস্ট মাস থেকে আজ অবধি প্রায় 17 মাস হয়ে গেল। এই 17 মাসের যে রাজনীতি, এখানে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে গেছে যে তাদের কি ভুলগুলো হয়েছিল। বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, জামাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর বর্তমান সরকার তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে ব্যর্থতাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা সেটা নিয়েও তারা গবেষণা করছে। তো সেই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন ভিন্ন কৌশল থাকে। জামাতও সেই কৌশল অবলম্বন করছে। তাদের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক, সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক, এই সম্পর্কটি হয়তো অর্থনৈতিকভাবে কিংবা তাদের যে নীতিগত যে সকল সিদ্ধান্ত রয়েছে বা তাদের যাকে বলা হয় অ্যামিউজমেন্ট, সেই পলিটিক্যাল অ্যামিউজমেন্ট, রাজনীতির যে বিনোদন, সেই বিনোদনের জন্য এ সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়তো কাজে লাগবে। আপনি একটা ভ্রমণে গেলেন, রাজকীয় মেহমান রূপে মক্কা মদিনাতে সফর করলেন, তুরস্কে সরকারি ভিসাতে গেলেন, 15 দিন সেখানে একটা প্লেজার ট্রিপ করে আসলেন, এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যামিউজমেন্ট। চায়না এই কাজগুলো করে খুব বেশি। বিভিন্ন দেশ থেকে তাদের পছন্দের মানুষদেরকে চীন দেশে নিয়ে ভীষণ রকমভাবে তারা আদর করেন, আপ্যায়ন করেন। আমি চীনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে একবার সেখানে গিয়েছিলাম, আমি এই জিনিসগুলো দেখেছি। কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, রাজনীতির যে সম্পর্কগুলো, এগুলো আসলে মানে বিকল্প নেই। এই সম্পর্কগুলো করতেই হবে আপনাকে যদি আপনি ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় থাকতে চান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অনেকের সঙ্গে ভারত সম্পর্ক করার চেষ্টা করেছে, কিন্তু কার্যত যেটা বাস্তবতা ভারতের জন্য নির্মম অভিজ্ঞতা, সেটা হলো একমাত্র জাতীয় পার্টি ছাড়া ভারতের সঙ্গে কেউ বিশ্বস্ত আচরণ করেনি। জাতীয় পার্টি এরশাদ সাহেব প্রথম দিন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, আবার এরশাদ সাহেবের পর তার যে ভাই, যিনি এখন জিএম কাদের আছেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট, আর তার যে সেক্রেটারি, মানে ওনারা সবসময়ই ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছে। ভারতের যদি সামর্থ্য থাকতো তাহলে জাতীয় পার্টিকেই কিন্তু তারা ক্ষমতায় রাখত। এবং দেখুন এখন ভারতের যতটুকু লিঙ্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় মাধ্যমে, তারা সেই গত 17 মাসে জাতীয় পার্টিকে যেভাবে নিরাপত্তা দিচ্ছে, যেভাবে অপরিহার্য করেছে, এবং রাষ্ট্রীয় শক্তিগুলো কোনো অবস্থাতেই জাতীয় পার্টির উপর তাদের খড়গ তারা চাপাতে পারছে না।
এবং জাতীয় পার্টির সব গ্রুপগুলো, অর্থাৎ যেগুলো ভেঙে গেছে, যে মূল যে শক্তিগুলো যারা আছেন, আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চিন্নু, শহীদুর রহমান ট্যাপা, তারপর যাকে বলা হয় রুহুল আমিন হাওলাদার, বলতে গেলে জাতীয় পার্টির যারা একেবারে সূর্য সন্তান, তারা সবাই জি এম কাদেরকে ছেড়ে গেছেন। এই অবস্থাতে মানে ভারত দুটো গ্রুপের সঙ্গে কিন্তু সম্পর্ক রক্ষা করে চলছে, এবং এই দুটো গ্রুপই তারা কেউ কিন্তু আওয়ামী লীগের মতো বাংলাদেশে মজলুম নয়, নির্যাতিত হচ্ছে না, বরং বিভিন্ন পক্ষ জাতীয় পার্টির অফিস ভাঙার চেষ্টা করেছে। তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, তাদের হাড্ডি গুড্ডির উপর যেভাবে থেরাপি দেওয়া হয়েছে, তারা ভুলেও আর কখনো জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে যাবে না। তো এই হলো ভারতের সঙ্গে বন্ধুত্বের একটা নমুনা। সেই দিক থেকে তারা বিএনপিকে চেষ্টা করেছে, আওয়ামী লীগকে চেষ্টা করেছে, এবং এই বড় দলগুলো সবসময় মানে যখন প্রয়োজন তখন ভারতের সঙ্গে একেবারে দহরম মরম সম্পর্ক স্থাপন করেছে, আর যখন প্রয়োজন নয় তখন তারা ভারতকে জাস্ট বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করেছে। তো সেই অতীত অভিজ্ঞতার কারণে ভারত মনে করছে যে আগামীতে যদি ইসলামী দলগুলো, তার মধ্যে বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপিত হয়, এবং জামাত যেহেতু একটা রেজিমেন্টাল ফোর্স, সংগঠিত একটি রাজনৈতিক শক্তি, আর অন্যদিকে ভারতে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিজেপি, তারাও কিন্তু একটি রেজিমেন্টাল ফোর্স। এবং আপনি দেখবেন যে উগ্রবাদী বলেন আর উদারনৈতিক বলেন, সারা দুনিয়ার উগ্রবাদী যারা, তাদের পারস্পরিক সম্পর্কটা হয়ে যায়, আর যারা উদারনৈতিক তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এবং এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একটা নতুন শহরে গেলেন, আপনি নামাজ কালাম পড়েন, সবার আগে আপনি মসজিদে দেখা পেয়ে যাবেন, মুসল্লিদের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। আপনি যদি নেশাখোর হন, মদখোর হন, মুহূর্তের ভিতরে আপনি শহরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মদ্যপের সঙ্গে দেখা হবে, পানশালার দেখা হবে, কোথায় কী ধরনের মাদক পাওয়া যায় আপনি খুঁজে পেয়ে যাবেন। তো এ হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। মানুষ যেরকম চিন্তা করে, যেরকম ক্যারেক্টারিস্টিক্স, তাদের সঙ্গে আসলে সেরকম মানুষের সম্পর্ক হয়ে যায়। তো ভারতে যেহেতু একটি উগ্রবাদী দক্ষিণপন্থী সরকার আছে, মানে আমাদের দেশে দক্ষিণপন্থী বলতে যেমন ইসলাম ধর্মাবলম্বীকে বোঝায়, ভারতে দক্ষিণপন্থী বলতে হিন্দু ধর্মাবলম্বীদের বোঝায়। তারা উভয়ই তাদের হিন্দু জাতীয়তাবাদ আর বাংলাদেশে জামাত ইসলামী এবং তাদের যারা বন্ধু তারা মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়। তো সেই দিক থেকে তাদের মধ্যে মানে একই রাষ্ট্রের মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু ভিন্নতর রাষ্ট্রে তাদের মধ্যে কোনো সমস্যা নেই। যে রাজনীতির জিকির তুলে বিজেপি সফল হয়েছে, একই রাজনীতির জিকির তুলে জামাতেও সহযোগিতা পেলে ভারতের তারা সফল হতে পারে। এবং এই কারণে সাম্প্রতিক সময়ে যে রয়টারের খবর প্রচারিত হয়েছে, সেই প্রচারণায় আমরা দেখলাম যে জামাতের আমিরের সঙ্গে ভারতের কূটনীতিবিদদের সাক্ষাৎকার হয়েছে। যদিও এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা রয়েছে, বিবৃতি রয়েছে। কেউ বলছে লন্ডনে সাক্ষাৎ হয়েছে, কেউ বলছে না জামাতের আমিরের বাসায় সাক্ষাৎ হয়েছে, কেউ বলছে 5-6 মাস আগে সাক্ষাৎ হয়েছে, ইত্যাদি নানা কথা। কিন্তু বাস্তবতা হলো সাক্ষাৎ হয়েছে, এটাই ধ্রুব সত্য। এখন এই যে এই সময়টিতে জামাতের সঙ্গে ভারতের যে সম্পর্ক, দেখা সাক্ষাৎ করা, এটি বিএনপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে বা জাতীয় পার্টির সঙ্গে ভারতের যে সম্পর্ক তার থেকে আলাদা। এর কারণ হলো যে জামাত মূলত এখন কার্যত দেশ চালাচ্ছে, আর জামাত যে প্ল্যান করে এগুচ্ছে সামনে, কোনো রকম সাড়া শব্দ না করে, নির্বাচনের মাঠে কোনো রকম সিন ক্রিয়েট না করে, তারা ম্যাটিকুলাসলি নির্বাচনে জয়লাভ করার যে পরিকল্পনা করে যাচ্ছে, এটা আমাদের বাংলাদেশের আমরা যারা আমজনতা আছি, সাধারণ আমরা আছি, আমরা হয়তো অনেকে অনুমান করতে পারছি না, কিন্তু আমেরিকা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। তারপর ভারতও ঠিকই বুঝতে পেরেছে যে এখানে রাজনীতির হিসাব পাল্টে যেতে পারে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। এই কারণে হলো আসলে কৌশল এমন একটা জিনিস। তারপরে আসমানি ধরেন সাহায্য তো অবশ্যই আছে। যারা ধর্মকর্ম বিশ্বাস করেন তারা মনে করেন যে আল্লাহর সহযোগিতা না থাকলে রাষ্ট্র ক্ষমতা আসা যায় না। যুদ্ধে জয়লাভ করা সংখ্যার উপর নির্ভর করে না,
মাত্র ৩০০ জন লোক নিয়ে ১০,০০০ লোকের বিরুদ্ধে যুদ্ধ করা গেছে এবং ৩০০ জন লোক জয়ী হয়েছে। আর ইসলাম ধর্মের ইতিহাসে ৩১৩ জন ভার্সেস ১,০০০ বদরের যুদ্ধে। সেখানে মুসলিম বাহিনীর বিশাল বিজয়। আবার পরবর্তী সময়ে যে উহুদের যুদ্ধ হলো বা খন্দকের যুদ্ধ হলো, এই যুদ্ধগুলোতেও কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য। একইভাবে আলেকজান্ডার মাত্র ৪০,০০০ সৈন্য নিয়ে তিনি পারস্যে গিয়ে ৩,০০,০০০ পার্সিয়ান আর্মির বিরুদ্ধে লড়াই করে তিনি জয়লাভ করেছেন। এগুলো সব ইতিহাস। এর কারণ হলো এখানে রেজিমেন্টাল ফোর্স, ট্রেনিং, সাহস, কৌশল ইত্যাদির উপর অনেক কিছু নির্ভর করে। তো জামাত যতটুকু আছে, ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, আপনি যাই বলেন না কেন, যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেন না কেন, এটা একটা রেজিমেন্টাল ফোর্স। তো সেই রেজিমেন্টাল ফোর্সের তাদের অর্থ আছে, টাকা আছে, তার সঙ্গে যদি ভারতীয় কৌশল, চাণক্য নীতি তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের দেশে যে প্রথাগত নির্বাচনের ইঞ্জিনিয়ারিংটা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এবং এই সময়টাতে আমরা কেউ টের পাচ্ছি না। যেমন আমার একটা মামলা ঢাকা কোর্টে। তো এই মামলার একটা শুনানি ছিল। তো নির্বাচন আরও ১.৫ মাস আগে, কিন্তু কোর্ট কাছারির বেশিরভাগ ম্যাজিস্ট্রেট এখন নির্বাচনের দায়িত্বে কিন্তু তারা চলে গেছে। আমরা যারা অনিশ্চয়তার কথা বলছি, আমরা যারা নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে বসে আছি, কিন্তু এখানে যে কি ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, কি চাণক্য নীতি হচ্ছে, পর্দার আড়ালে কি যে খেলাধুলা হচ্ছে, এটি যারা